ইনসাফের দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চাইলেন তারেক রহমান। রাজনীতিমুক্ত মসজিদ কমিটি চায় জামায়াত। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার তাগিদ এনসিপির। রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করতে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব। সফরের তৃতীয় দিনে বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে বৈঠক। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সংশয় নেই কোনো দলের। বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুস ইনফেকশন, 12 ঘণ্টা থাকবেন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে, জানালেন চিকিৎসক। রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা, জানলেন পররাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। এবং আইন সবার জন্য সমান, সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদনের জবাবে ট্রাইব্যুনাল। গুমের তদন্তে জিয়াউল আহসানের ভয়ঙ্কর অপরাধ পাওয়ার দাবি প্রসিকিউশনের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শাহসিন। ইনসাফ ভিত্তিক দেশ করতে নির্বাচনে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সমর্থন চেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তিনি আরও বলেন, হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ফিতনা ফ্যাসাদ ঠেকাতে সতর্ক থাকতে হবে আলেমদের। এ সময় স্বপ্নের বাংলাদেশ করতে সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করায় জোর দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়ার সর্বোচ্চ গুরুত্ব, পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে আলেমদের রাখা, উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো আলেমকে গ্রেফতার না করা সহ 7 দাবিতে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, এদের দৌরাত্ম বাংলা জমিনে শেষ। কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিতে তারে দেয় 12,000 টাকা। এনসিপি আহ্বায়ক বলেন, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করতে না পারলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল, যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না, এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে ইমাম খতিবদের পরামর্শে মসজিদে কমিটি গঠনের আহ্বান জানান জামায়াত আমির। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই অবস্থায় ফিতনা ফ্যাসাদ ঠেকাতে আলেমদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টির কারণ না হয় এই বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ, ইমাম, খতিবগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর, মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। ইমামদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে দুনিয়ার কোনো কার্যক্রমকে মসজিদে ঠাঁই না দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করতে 5 দিনের সফরে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। সফরের তৃতীয় দিনে বৈঠক করেন বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে। বৈঠক শেষে বিএনপি বলছে, সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। জামায়াত বলছে, ভাগ বটোয়ারার রাজনীতিতে বিশ্বাস নেই তাদের। আর এনসিপি বলছে, সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রথমবার বাংলাদেশ সফরে কমনওয়েলথ মহাসচিব। 5 দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি। গত 2 দিনও বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে বৈঠক করেন শার্লি বোচওয়ে।
সফরের তৃতীয় দিনে বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলাদা আলাদা বৈঠকে নির্বাচন, গণভোট সহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। বলেন, সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতা চায়, জেনোসাইড চায় না কেউ। তারা চায় সহনশীল একটা রাজনীতি। তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ রেখে গণতান্ত্রিক কর্মকাণ্ড করবে। যারা জেনোসাইড দেখবে, তারা দেখছে, তারা কি চাই তারা বলতে পারবে। নির্বাচনের দিনে গণভোট আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আরও বলেন, ভাগ বাটোয়ারার রাজনীতি চান না তারা। ফলাফল একটা দিকে ঠেলে দেওয়ার একটা আমলাতান্ত্রিক প্রস্তুতি কিন্তু ব্যাকডোরে চলছে। যদি কোনো অপশক্তি ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে। ভাগ বাটোয়ারার প্রশ্নটা তো আমাদের সাথে কোনো প্রাসঙ্গিক বিষয়, ওই রাজনীতি জামাত ইসলামী কখনো করে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। পুলিশের যে সংস্কার, সেই যথাযথ সংস্কারটি তো আসলে হয়নি। যাতে নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সেটার জন্য সরকারকে আশ্বস্ত করতে হবে। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচনে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কমনওয়েলথ। এছাড়া সবার ভোটাধিকার নিশ্চিতকরণ, দলগুলোর দায়িত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা। এর আগে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। জাতীয় সংসদ নির্বাচন করা নাড়ছে দরজায়। এর মাঝেই প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফর, যা আঞ্চলিক কূটনীতিতে দিচ্ছে ইতিবাচক বার্তা। রোববার সফরের দ্বিতীয় দিনে শেরিং তোবগে ব্যস্ত ছিলেন দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে। এদিন রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন শেরিং তোবগে। এর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও। এর আগে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। ক্রেডেনশিয়াল হলে আনুষ্ঠানিক আলোচনায় দুদেশের শীর্ষ নেতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ব্যবসা, বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও জোরদারের প্রত্যাশা জানান। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 জোনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে দেশের নিরাপত্তা ব্যবস্থা। সিসের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, প্রবাসীদের ভোট প্রক্রিয়া সহ একাধিক বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। একই দিনে গণভোট আয়োজনে ইসির বাড়তি দায়িত্ব বলে মনে করে কমনওয়েলথ। তবে এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় জানায়নি সংস্থাটি। ইসি সচিব আরও জানান, নির্বাচনের সব ধরনের সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছে কমনওয়েলথ। উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নেই। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, ছোট ভূমিকম্পের উদ্ধার কাজে প্রস্তুত আছে ফায়ার সার্ভিস। গেল সপ্তাহে রাজধানীর মিরপুরে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা। চলতি মাসে পুরান ঢাকায় একই কায়দায় গুলি করে আর এক হত্যাকাণ্ড। এছাড়া সারা দেশে হচ্ছে রাজনৈতিক সহিংসতাও।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা নিয়ে জনমনে রয়েছে সংশয়। রোববার কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা নেই। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। 2009 সালের পর দেয়া ব্যক্তিগত অস্ত্রের কোনো লাইসেন্স অন্তর্বর্তী সরকার নবায়ন করেনি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগের জন্য কিন্তু যেসব হাতিয়ারগুলো আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই 2009 সালের থেকে। পরপর 2 দিনে দেশে ভূমিকম্পের ঘটনায় জনমনের সৃষ্টি হয়েছে আতঙ্ক। কথা বলেন ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি নিয়েও। খোদা না করুক বড় ধরনের কিছু হলে কি ধরনের ওটা তো সেই সময় বোঝা যাবে। ছোটখাটোগুলি যেমন প্রস্তুত, আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথে কিন্তু রেসপন্স করছে। এ সময় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে সরকার ও ইসিকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি। জুলাই অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে বলেও জানান সেনাপ্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে যোগ দেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেনাবাহিনীর সদস্য ও তাদের নিকটাত্মীয়রা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের খোঁজ খবর নেন, কুশল বিনিময় করেন। ৭১-এ বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ১৭২ জন সেনা মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। 2024, 2025 ও 2025-26 অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য বাহিনীর 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদকের জন্য মনোনীত 64 জন সেনা সদস্যের হাতে স্বর্ণপদক তুলে দেন সেনাপ্রধান। প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার যুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের বীরত্বগাথা তুলে ধরেন জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা, আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে বলে জানান সেনাপ্রধান। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক প্রদান করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। ভর্তি করা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলে তাকে ভর্তি করা হয়। বেগম জিয়া আগামী 12 ঘণ্টা মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, রিপোর্ট পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। 1 মাসের ব্যবধানে আবারও হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রোববার রাত 8টার দিকে গুলশানের ফিরোজা থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক বোর্ডের পরামর্শে দ্রুতই তাকে ভর্তি করা হয়। দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতার সঙ্গে এবার যুক্ত হয়েছে চেস্ট ইনফেকশন, নিশ্চিত করেছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার
করেছি। করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি। অস্থির হওয়ার মতো পরিস্থিতি নয় উল্লেখ করে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি আগামী 12 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। বাট এটাতে অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, এটা যদি আগামী 12 ঘন্টা যেটি বললেন প্রফেসর এফ এম সিদ্দিকী সাহেব, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন। বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালের রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার চিঠি পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার বিকেলে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে। তবে ঢাকার ভারতীয় দূতাবাস রোববার সন্ধ্যা পর্যন্ত এরকম চিঠি বা মেইলের কোনো কপি পায়নি বলে জানিয়েছেন দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। দুদকের আইনজীবীরা জানান, দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এদিকে দুদক চেয়ারম্যান স্বীকার করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দুদকের তদন্তে শেখ হাসিনার কৃষি সম্পত্তি নিয়ে অসঙ্গতির প্রমাণ মিললেও ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও 2 ছেলেমেয়ের নামে 30 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। এমন অভিযোগে আওয়ামী লীগ সরকার পতনের পর 3টি মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনার পরিবার সহ রাজুক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 47 জনকে আসামি করা হয়। চলতি বছরের 31 জুলাই মামলার অভিযোগ গঠনের পর দ্রুতগতিতে চলে বিচার কাজ। মাত্র 10 দিনেই সম্পন্ন হয় সাক্ষ্য গ্রহণ। আগামী 27 নভেম্বর 3 মামলার রায়ের দিন ধার্য করেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ের, তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে হলফনামা। এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সুযোগ আছে বলে জানান দুদকের আইনজীবীরা। এদিকে রোববার সকালে সিলেটে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, 2008 সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল 5.21 একর। তবে দুদকের অনুসন্ধানে মেলে 29 একর। শেখ হাসিনার শাসনামলে দুদক তদন্ত করে এই তথ্য বের করলেও নানা সীমাবদ্ধতায় ব্যবস্থা নিতে পারেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন, তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল। শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি সম্পদের হিসাব বিবরণীও প্রার্থীদের দিতে হবে বলে জানান দুদক চেয়ারম্যান। বৈদেশিক উৎস থেকে কত আয় সেটা আপনাদের বলতে হবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি এবং মন্ত্রীদের নিয়মিত কোর্টে হাজিরা দিতে হচ্ছে। সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরা সুবিধা চেয়ে করা আবেদন প্রসঙ্গে কথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এদিন গুমের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আর সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 3 ও 7 ডিসেম্বর। 1 মাস পর আবারও একই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান 13 সেনা কর্মকর্তাকে। গুমের 2 মামলায় রোববার সকাল 11টার দিকে তাদেরকে নেওয়া হয় কাঠগড়ায়। এদিন সেনা সদরে অবস্থিত সাব জেলে থেকে ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রীরা সশরীরে আদালতে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।
এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা এইটা আইনসঙ্গতভাবে কীভাবে আমরা 46A-তে প্রযুক্তি আইনে 2020 সালে আমরা সুন্দরভাবে করে কোর্ট করছি। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন, সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি। পরে গুমের 2 মামলায় সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পান আলোচিত আইনজীবী জেডাই খান পান্না। আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। তাজুল ইসলাম বলেন, গুমের মামলার তদন্ত করতে গিয়ে তাদের মনে হয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি অপরাধ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। বাংলাদেশের একক ব্যক্তি হিসেবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। রোববার শুনানি শেষে 13 সেনা কর্মকর্তাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে সাব জেলে নিয়ে যাওয়া হয়। শুনানিকে ঘিরে ট্রাইব্যুনাল জুড়ে মোতায়েন ছিল পুলিশ, র্যাব, বিজিবি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও 8 জনের। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 778 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হল 364 জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 90,000। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে 3 জনের। ঢাকা দক্ষিণ সিটিতে মারা গেছেন 2 জন এবং বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মারা গেছেন 1 জন করে। গত 24 ঘন্টায় ঢাকা উত্তর সিটিতে সর্বোচ্চ 129 জন এবং সিলেট বিভাগে সর্বনিম্ন 7 জন আক্রান্ত হয়েছেন। বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পালানোর সময় অভিযুক্ত রিয়াজুলকে আটক করে এলাকাবাসী। যৌতুক না দেয়ায় হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। পুলিশ বলছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। একমাত্র মেয়েকে হারানোর শোকে মা বাবার বুক ফাটা আত্মনাদে ভারী চারপাশ। প্রেমের সম্পর্ক থেকে 3 মাস আগে 2 পরিবারের অমতে বগুড়ার কাহালুর মোড়ইল গ্রামের আফিয়া আক্তার গাবতলীর নসিপুর গ্রামের নাফিসকে বিয়ে করেন। স্বামীর সঙ্গে শহরের কৈপাড়ায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। রোববার সন্ধ্যায় আফিয়া তার বাবা ও মাকে মুঠোফোনে কল করে তাকে বাঁচানোর আকুতি করে। তারা ভাড়া বাসায় গিয়ে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আফিয়ার মরদেহ দেখতে পান। এ সময় নাফিস পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। স্বজনদের দাবি, নাফিসের পরিবার 5 লাখ টাকা ও একটি মোটরসাইকেল চেয়েছিল। না দেওয়ায় আফিয়াকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা। ফোন দেওয়ার পরে বলছে যে বাবা আমাকে মেরে ফেলে দিল। এই কথা শুনে ওখান থেকে যতটুকু পারছে আসতে যতটুকু সময় লাগছে আছে এই ঘটনা। মেয়ের উপর অনেকভাবে ওই জামাইয়ের অনেকভাবে অত্যাচার করে, এটা নাই ওটা নাই। এটা সম্পূর্ণ একটা মার্ডার এবং পরিকল্পিতভাবে ও জামাই নিজেই ওর মুখ দিয়ে শ্বাসরুদ্ধ করে ও মারার পরে ওই গামছা পেঁচে ওই ওখানে মেরে দিচ্ছে। ছেলে বলতেছে ওই জায়গায় ফাঁসি দিছে, যে জায়গায় ফাঁসি দিছে মেয়েটা তো লম্বা, ওই জায়গায় ফাঁসির কোনো অপশনই নাই, দিতেই পারবে না কেউ না। মৃত্যুর কারণ ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ। পোস্টমর্টম রিপোর্ট শেষে এটা আসলে জানা যাবে যে এটা সুইসাইড না হোমিসাইডাল। আটক নাফিস একটি বেসরকারি প্লাস্টিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। মুন্সিগঞ্জে 3য় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল পুরো ক্যাম্পাস। বৃহস্পতিবার ছুটির পর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে মুন্সিগঞ্জের শিক্ষক রোমান মিয়ার বিরুদ্ধে। জানাজানি হলে রোববার সকালে স্কুল খুলতেই জড়ো হন অভিভাবক সহ স্থানীয়রা। এক পর্যায়ে রোমানকে আটক করে গণপিটুনি দেন তারা। ভাঙচুর করা হয় বিদ্যালয়ের আসবাবপত্র। বাচ্চারা পানি খাওয়ার নাম বইলা তো নিচে নিয়ে আসছে, নিচে নিয়ে আসা উনি রোমান স্যার এই যে কাজটা করছে। হ্যাঁ, একটা স্যার আমাদের শিক্ষক, সে কাজটা করা গেলে উচিত হয়েছে।
হ্যাঁ আর আমরা ফাঁসি চাই। এডুকেশন সিস্টেম, সেফটি সব মিলে স্কুলটা এখন রসাতলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় অভিযুক্তকে। অপরাধ হয়েছে, সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করব। অভিযুক্ত রোমান মিয়া 1.5 বছর ধরে বিদ্যালয়টির সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। টাঙ্গাইলে আগুনে পুড়ল পাটের গুদাম। রোববার সন্ধ্যায় নাগরপুরের ভাদ্রাবাজার এলাকায় গুদামটিতে আগুন লাগলে নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে পুড়ে ছাই হয়ে যায় মজুদ থাকা পাট। 47তম BCS এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। রেলপথে অবস্থান নিয়ে দাবির পক্ষে নানা স্লোগান দেন। পরীক্ষার নতুন সময়সূচি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। অবরোধের কারণে কয়েক ঘন্টা ঢাকার সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বন্ধ থাকে। কয়েকটি ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন অনেকে। পরে অবরোধ তুলে নিলে কয়েক ঘন্টা পর স্বাভাবিক হয় রেলপথ, চলাচল শুরু হয় ট্রেনের। 2 দিনের একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। এর মধ্যে 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প সহ পরবর্তী আফটার শকেরও উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলায়। বাবা ছেলে সহ মারা যায় 5 জন। সরকারি বেসরকারি শতাধিক ভবনে দেখা দিয়েছে ফাটল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 2টি স্থান থেকে ভূমি ফাটলের নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। মাহমুদুল হাসান মাহফুজের ছবি এবং আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে রিপোর্ট। শুক্রবার সকাল 10:38। 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এর উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। ভয়াবহ কম্পনের সময় বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। নরসিংদীতে বাবা ছেলে সহ প্রাণ হারান 5 জন। ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও হয় 3.3 মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ। 5.7 মাত্রার ভূমিকম্পে নরসিংদী জেলার প্রশাসক কার্যালয়, সদর উপজেলা কার্যালয়, সার্কিট হাউস, পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক ভবন সহ শতাধিক ভবনে দেখা দেয় ফাটল। এতে আতঙ্কে স্থানীয়রা। আমাদের জীবদ্দশায় এরকম ভূমিকম্প দেখি নাই, এবং আমি যতটুকু জানতে পেরেছি আমাদের থেকে যারা সিনিয়র আছে তারাও কোনো সময় এরকম ভূমিকম্প দেখে নাই। আমাদের যে বিভিন্ন ওয়াল, দেওয়াল এবং ভীম, টাইলস মাইলস ওইগুলো পড়ে গেছে, ভেঙে গেছে। মানুষের টিনের ঘর, তো দুর্বল ঘর, তাদেরই বেশিরভাগ ক্ষতি হয়েছে। আর এরকম যেন নরম মাটি, ওইখানে মনে করেন একটু ফাটল ছাটল দিচ্ছে আর কি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠ এবং ডেইরি ফার্মের ভূমি ফাটলের নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। এইখানে যে ফাটলগুলো এগুলো আমরা দেখছি এবং এগুলার ওরিয়েন্টেশন মাপতেছি এবং তার ভার্টিক্যাল এক্সটেনশন কত এগুলা দেখতেছি। ভূমিকম্পের কারণে কি কি ক্ষতি হয়েছে এবং এখানে ইন্টেন্সিটি কত হইতে পারে, পরবর্তীতে এগুলা থেকে হয়তো আমরা ম্যাপ তৈরি করব। ফাটল ধরা ভবন সহ ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। 4 সদস্যের কমিটি করেছে পৌর কর্তৃপক্ষ। ভূমিকম্পের তো পূর্বাভাস হয় না আসলে, তারপরেও এটাকে একটা সেক্টর হ্যান্ডেলিং করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে 9টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র। শুক্রবার রাতেই মেরামত করা হলে জাতীয় গ্রিডে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ। সময় সংবাদ, নরসিংদী। ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। দেয়াল, ফ্লোর সহ একাধিক স্থানে তৈরি হয়েছে ফাটল, খুলে পড়েছে টাইলসও। যাত্রীদের মধ্যে শঙ্কা কাজ করলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে মূল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। শঙ্কার কারণও নেই। এম এ আজিমের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। এর মধ্যে বিজয় সরণী স্টেশনে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোর ফেটে চৌচির। আস্তর দিয়ে আপাতত ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। খুলে পড়েছে দেয়ালের বেশ কিছু টাইলসও, যা মাস্কিং টেপ লাগিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে ক্যামেরার দিকে তেড়ে আসেন স্টেশনটিতে কর্মরত রুম কন্ট্রোলার। রাজি হননি কথা বলতেও। একই অবস্থা কারওয়ানবাজার, মিরপুর 10 ও পল্লবী স্টেশনে। দেয়াল ও ফ্লোরের একাধিক স্থানে ধরেছে ফাটল, যা নিয়ে শঙ্কিত যাত্রীরা। 5.5 মাত্রার ভূমিকম্পে এরকম যদি ফাটল ধরে সেটা অবশ্যই আমাদের দ্বারা কাম্য নয়। ফাটল ধরছে, এতে তো আবার ক্র্যাক করতে পারে, ট্রেনের চলাচলের একটা শক্তি আছে না। অবশ্য এমন ফাটলে মারাত্মক ঝুঁকি দেখছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। যেই পরিমাণ ম্যাগনিটিউডে আর্থকোয়েক হয়েছে, কারণ এটা ব্রিক ওয়ার্ক, আমাদের কিন্তু বাকি কিন্তু ফ্রেম স্ট্রাকচার হলে আসুন তো এই সোয়েতে এই ব্রিকের মাইনর ক্র্যাক হয় এবং স্টেশনের মধ্যে এই ক্র্যাক যাত্রীদের সাথে কোনোই সংশ্লিষ্টতা নাই। এই ধরনের ক্র্যাক যদি আপনার ওই ট্র্যাক লেভেলে হইতো কোথাও, তাইলে সেখানে একটা রিস্কের সম্ভাবনা ছিল। সুতরাং এইটা আমাদের ওই ট্র্যাক লেভেলে, পিয়ার লেভেলে, ভায়াডাক্ট লেভেলে আমাদের কোনো সমস্যা নেই। মেট্রো কর্তৃপক্ষ বলছে চলাচলের সময় প্রতিনিয়তই স্বাভাবিক কম্পন তৈরি হয় স্টেশন ও লাইনে, যা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে এমআরটি 6 লাইন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা সহ বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ জব্দ করতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। আসাদুজ্জামান হিরু পরিচয় দিতেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালক পুত্র হিসাবে। তার বিরুদ্ধে দুদকের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি সহ বিভিন্ন মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। স্ত্রী ইস্টার জাহান সহ হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এদিকে সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর নামে থাকা দেশের বিভিন্ন প্রান্তের সম্পদ জব্দ করতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধে চলতি বছরের জুনে প্রায় 16.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 2.30 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। জব্দ এবং অ্যাকাউন্ট ফ্রিজের কোর্ট থেকে বিজ্ঞ আদালত থেকে আদেশ পেয়েছেন, সেই মোতাবেক মূলত তার সম্পদ যেগুলো জব্দ হয়েছে সেই অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস সহ যেখানে যেখানে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে সেইগুলোতে জব্দের পত্র প্রেরণ করেছেন। এদিন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের অবৈধ সম্পদের খোঁজে তার 2 বোন সহ ভগ্নিপতির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সাইবার ক্রাইমের 7 থেকে 70% আর্থিক প্রতারণা। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS-এ বছরে 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। দেশ বিদেশে থাকা প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও টার্গেটে সাধারণ মানুষ। এমন অবস্থায় ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা ব্যাংকগুলোর প্রযুক্তিগত নিরাপত্তা সক্ষমতা বাড়ানো, অনলাইন বেটিং বন্ধ ও সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানার রিপোর্ট। দেখে মনে হবে সাধারণ কোনো বাক্স, ভেতরে ফাঁপা, সারি ধরে সাজানো অনেকগুলো চেম্বার। তবে এই জাদুর বাক্স যে কোনো কম্পিউটার মনিটরের সাথে সংযোগে একই সাথে 200-র বেশি সিম সংযোগ তৈরি করতে সক্ষম। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের এসব সিম মিডলম্যানের মতো ব্যবহার করা হয় মিশর থেকে। সোনালী তরঙ্গে আর্থিক আদান প্রদানের শেষ গন্তব্য বেশিরভাগই চীন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে বছরে অন্তত 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। গোয়েন্দা সূত্রের মতে আর্থিক প্রতারণার 60 থেকে 70% হয় MFS বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 60 থেকে 70% ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত অভিযোগগুলো আমাদের কাছে আসে। ব্যাংকের একটা গ্রাহকের টাকা নগদ বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার
সে কিছুই জানে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, মোবাইল ব্যাংকিংয়ের হিসেব খোলার ক্ষেত্রে 2D ছবির ভেরিফিকেশন অনুপযুক্ত হলেও তা চলে আসছে দীর্ঘদিন। টাকা নগদায়ন করতে গ্রাহক কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন এবং সে কার্ড কার নামে তা সুনির্দিষ্ট করতে পারে না অপারেটর। এছাড়া ক্যাশ ইন করতে পারেন যে কেউ। এমন অবস্থায় 13 MFS সেবাদাতাকে অনলাইনে অবৈধ অর্থ লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সন্দেহজনক লেনদেন হয় এমন হিসেবের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আইটি বেসড ট্রানজ্যাকশন যেহেতু বেশি হবে, অতএব আইটিটা যাতে খুব সিকিউরড হয় এবং কস্ট ইফেক্টিভ হয়, যেহেতু ক্ষুদ্র ইনভেস্টর আর ডিপোজিটররা গ্রাহক থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ব্যাংক ও কোম্পানিগুলোর অসহযোগিতা দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্যতম বাধা হয়ে ওঠে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টটা খোলার পরে আরেকজনের কাছে যারা স্ক্যামের সাথে যদি তাদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে বাড়ায় দিয়ে দিচ্ছে, তো সেটা ব্যাংকিং যারা কর্তৃপক্ষ আছে সে বিষয়ে ট্রানজ্যাকশনগুলো, বিশেষ করে যে এখানে ট্রানজ্যাকশনগুলো খুব ছোটো ছোটো ট্রানজ্যাকশন হয়, 5,000 10,000। ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং জীবন অনেকটা সহজ করলেও এখন এটি মাথা ব্যথার কারণ। তার অন্যতম কারণ আর্থিক কেলেঙ্কারি। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে, মোবাইল অপারেটর কোম্পানির সিম কেনা বেচা আরও বেশি কঠোর হতে হবে যদি আমরা এই আর্থিক কেলেঙ্কারি কমাতে চাই। ঠিক একইভাবে সেসব সিম থেকে যখন কেউ ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য সেবা নিতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে ভেরিফিকেশনের আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশে বেড়েছে প্রবাসী আয়ের পরিমাণ। চলতি নভেম্বরের প্রথম 22 দিনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা $213 কোটি 50 লাখ দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় যা 24.5% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, গত কয়েক মাসের মতোই চলতি মাসেও পরিবার পরিজনের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। টাকার অঙ্কে 22 দিনে 26,047 কোটি টাকা দেশে এসেছে। সে হিসেবে প্রতিদিনে গড়ে এসেছে 1,184 কোটি টাকা। গত অক্টোবর মাসে $256 কোটি 35 লাখ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা ছিল গত বছরের অক্টোবরের চেয়ে 7.03% বেশি। 2024 সালের অক্টোবরে এসেছিল $239 কোটি 50 লাখ। আরেক দফা বাড়ল সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম। প্রতি ঘনমিটার গ্যাসের দাম 16 টাকা থেকে বাড়িয়ে 29 টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা বর্তমানের দামের চেয়ে প্রায় 83% বেশি। নতুন দর কার্যকর হবে ডিসেম্বর থেকে। গ্যাসের দাম বাড়লেও কৃষক পর্যায়ে সারের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন কমিশন চেয়ারম্যান। সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম 150% বাড়ানোর আবেদনের ওপর গত 6 অক্টোবর অনুষ্ঠিত হয় গণশুনানি। অংশীজনদের যুক্তিতর্ক, তথ্য উপাত্ত পর্যালোচনা শেষে শুনানির 1.5 মাস পর রোববার নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এটা গণশুনানি সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি জানায়, সার শ্রেণীতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 16 টাকা থেকে বাড়িয়ে 29 টাকা 25 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা বিদ্যমান দামের তুলনায় প্রায় 83% বেশি। নতুন মূল্যহার কার্যকর হবে ডিসেম্বর থেকে। দাম যেটুকু বৃদ্ধি পেয়েছে, নিঃসন্দেহে এটা পেট্রোবাংলা বা তার যারা বাজারজাতকরণ কোম্পানি যারা আছে, মার্কেটিং কোম্পানি, তাদের জন্য এটা একটা বাড়তি আয়ের একটা সুযোগ হবে। পেট্রোবাংলার প্রস্তাবে তারা উল্লেখ করেছে, যারা এই বাড়তি আয় দিয়ে তারা 60টি কার্গো বেশি আনবে। দাম বাড়ানোর যুক্তি হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো বলছে, গ্যাস সরবরাহ বাড়ানো গেলে বিদেশ থেকে আমদানির তুলনায় সাশ্রয়ী হবে দেশে উৎপাদিত সারের মূল্য। সেক্ষেত্রে গ্যাসের দাম বাড়লেও কৃষক পর্যায়ে সারের দামে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বাস বিইআরসি চেয়ারম্যানের। কৃষি মন্ত্রণালয় যেটা উল্লেখ করেছিল, সরকারের এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। আমরাও যেটুকু জানি, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই ধরনের কোনো চিন্তা আপাতত নেই এবং সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই এই মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে। তবে বাস্তবতা হচ্ছে, 3 বছর আগে 4 টাকা 45 পয়সা থেকে সার শ্রেণীতে গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হলেও প্রতিশ্রুতি অনুযায়ী বাড়েনি গ্যাস সরবরাহ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আবারও শুরু হয়েছে হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ক্যামেরায় ক্রেটার থেকে প্রবাহমান লাভার দৃশ্য ধরা পড়ে। আগামী কয়েকদিনের মধ্যেই আরও শক্তিশালী প্রবাহের আশঙ্কা করেছে পর্যবেক্ষণ কেন্দ্র। ইউএসজিএস জানায়, রোববার থেকে মঙ্গলবারের মধ্যে আগ্নেয়গিরিতে আরেক দফা অগ্নুৎপাতের সম্ভাবনা রয়েছে। কিলাওয়া হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কের একটি নিষিদ্ধ এলাকায় অবস্থিত এবং বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। 2024 সালের ডিসেম্বর থেকে বিচ্ছিন্নভাবে অগ্নুৎপাত চালায় পার্কের
নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশেপাশের এলাকায় সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। বাংলাদেশের পর এবার মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়ে শহর থেকে 267 কিলোমিটার দূরে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে আন্দামান সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে থাইল্যান্ডেও। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় 4 শিশুসহ অন্তত 24 জন নিহত হয়েছেন। হামাসের দাবি এসব হামলার মাধ্যমে মার্কিনদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করেছে ইসরায়েল। হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হলে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি গাজায় গণহত্যার অর্থায়নের অভিযোগ তুলেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা। শনিবার গাজা সিটির রিমাল, তুফা, সুজাইয়া ও নুসাইরাত শরণার্থী শিবিরে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাতে একটি বাসভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্র, নিহত হয় 4 শিশু। জাবালিয়া, বুরেইজ ও খান ইউনিসের পূর্বাংশেও হামলায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার বেশিরভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশায় ইসরায়েলি নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তবে আবারও অভিযান শুরু করতে পারে তেল আবিব। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে, তবে বাস্তবে টানা 6 সপ্তাহ ধরে হামলা থামেনি। এর মধ্যেই নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি গণহত্যায় অর্থায়নের অভিযোগ করেন। বলেন, নিউ ইয়র্কের করদাতারা তাদের অর্থ স্থানীয় সংকট সমাধানে দেখতে চায়, অথচ তা গাজায় যুদ্ধ চালানোর পেছনে ব্যয় হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বর্ণিল আয়োজনে ক্রিসমাস ও নিউ ইয়ার উপলক্ষে আলোকসজ্জার উদ্বোধন হলো পর্তুগালে। রাজধানী লিসবনের প্রাসা কমার্সিওতে চোখ ধাঁধানো আয়োজন উপভোগ করেন হাজারো মানুষ। ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জা ও আতশবাজিতে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। কাউন্টডাউনের সাথে হাজারো দৃষ্টি লিসবনের প্রাসা কমার্সিওর ক্রিসমাস ট্রির দিকে। ঠিক 6:30টায় আলোকিত হয়ে ওঠে প্রতীকী ক্রিসমাস ট্রি। 22 নভেম্বর শনিবার বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষকে সামনে রেখে পর্তুগিজদের ঐতিহ্যবাহী এই আলোকসজ্জা চলে খানিকটা সময়। মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করেন হাজারো দর্শনার্থী। আলোকসজ্জার পাশাপাশি টাগোস নদীতে দৃষ্টিনন্দন আতশবাজির খেলা নজর কাড়ে সবার। কিছুক্ষণের জন্য ভিন্ন এক জগতে হারিয়ে যায় হাজারো মানুষ। এরপর পর্তুগালের ঐতিহ্যবাহী ফাদো কনসার্ট উপভোগ করেন তারা। চমৎকার এই আয়োজন উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরাও। প্রতি বছর নভেম্বরের এই 3য় সপ্তাহেই এই আলোর উৎসব শুরু হয় রাজধানী লিসবনে। যে লিসবনকে বলা হয় 300 দিনের সূর্যের শহর, সেই ডিসেম্বরে এই 3য় সপ্তাহে এটি রাতের আলোর শহর। মূলত এই আলোকসজ্জার মধ্য দিয়েই প্রতি বছর পর্তুগালের শীতের উৎসব শুরু হয় এবং পুরো ডিসেম্বর মাস জুড়ে এটা চলে। বর্ণিল এই আলোকসজ্জার উদ্বোধনকে ঘিরে পর্যটকের ঢল নামে রাজধানী লিসবনে। উৎসবপ্রিয় জাতি হিসেবে ইউরোপে বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগিজদের। তারই অংশ হিসাবে আজকের এই আলোকসজ্জার মাধ্যমে মূলত ক্রিসমাস ও নতুন বছরকে বরণ করে নেওয়ার ক্ষণগণনা শুরু করলো পর্তুগালবাসী। এই উন্মাদনা চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হলো ক্রিসমাস ওপেনিং প্যারেড ও শীতকালীন উৎসব। শোভাযাত্রায় নাচে গানে মেতে ওঠেন নগরবাসী। বর্ণিল আলোয় সেজে ওঠে হেলসিঙ্কি সেন্টার। জমকালো আয়োজনে মুগ্ধ পর্যটকরা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। বর্ণিল শোভাযাত্রা আর রঙিন সাজ পোশাকে একে একে আসছে বিভিন্ন গল্পের চরিত্র। আলোকসজ্জায় ঝলমলে হয়ে উঠেছে চারপাশ, যা দেখতে রাস্তায় হাজারো মানুষের ভিড়।
উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে বছরের সবচেয়ে অন্ধকার সময় নভেম্বরের শেষ ভাগ। এ সময় শহর জুড়ে আলো জ্বালিয়ে আনন্দ ছড়িয়ে শীতকে স্বাগত জানানোর ঐতিহ্য হল ইউরোনাভাউস। একই সঙ্গে ব্যবসায়ীরা আয়োজন করেন ক্রিসমাস ওপেনিং প্যারেডের। বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় সময় শনিবার জমকালো উৎসব উপভোগ করেন পর্যটকরাও। ফিনল্যান্ডের ঐতিহাসিক স্নেট স্কোয়ার থেকে শুরু হয় শোভাযাত্রা। আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ আলেক্সারিনকাতো ক্রিসমাস লাইটস, যা 1949 সালে প্রথমবার জ্বলে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কঠিন সময় পেরিয়ে ফিনিশদের নতুন উদ্যম ও আশার প্রতীক হিসেবে সেই আলোকসজ্জা করা হয়েছিল। মূলত শহরের কেন্দ্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে আনুষ্ঠানিকভাবে ক্রিসমাস মৌসুম শুরু করতে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাধারণ মানুষের মধ্যে আশা জাগাতে হেলসিঙ্কির ব্যবসায়ীরা একটি উৎসব শুরু করলেন। যেহেতু একটু আগেভাগে শীতকালে সন্ধ্যা নেমে আসে, তাই আলোকসজ্জার মাধ্যমে এই উৎসব শুরু হলো। সেই থেকে এখন পর্যন্ত ঐতিহ্যগতভাবে এই উৎসব পালিত হয়ে আসছে। তাই তো নগরবাসীরা বৈরী আবহ উপেক্ষা করে আজকে রাজধানীতে এসেছেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসেও 54তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন সেনাবাহিনীর সিনিয়র জজ অ্যাডভোকেট জেনারেল মেজর জেনারেল ববি লি ক্রিস্টেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক সহ মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতা বিশ্বব্যাপী জানিয়ে উচ্চতর প্রশিক্ষণ সহ সশস্ত্র বাহিনীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার কথা জানান ববি লি ক্রিস্টেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের ডিফেন্স অ্যাটাচেও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারি। বর্তমানে আবুধাবি টি10 খেলছেন তাসকিন। এরপর বিপিএল ওয়ার্কলোড বিবেচনায় স্কোয়াডে রাখা হয়নি তাকে। আর সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। এক সিরিজ বাদে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সবাইকে অবাক করে প্রথমবারের মতো টি-20 দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। 2026 টি-20 বিশ্বকাপের আগে শর্টার ফরম্যাটে এটাই টাইগারদের সবশেষ আন্তর্জাতিক সিরিজ। মেগা আসরের আগে এখানে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সারবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সিরিজ সামনে রেখে মিরপুরে গেল 3 দিন কঠোর অনুশীলন করেছে টি-20 দলের ক্রিকেটাররা। আগামী 27, 29 নভেম্বর ও 2 ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের 3 টি-20। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইনসাফের দেশ গড়তে নির্বাচনী ইমাম খতিবদের সমর্থন চাইলেন তারেক রহমান। রাজনীতিমুক্ত মসজিদ কমিটি চায় জামায়াত। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার তাগিদ এনসিপির। রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করতে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব। সফরের তৃতীয় দিনে বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে বৈঠক। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সংশয় নেই কোনো দলের। বেগম জিয়া খালেদা হার্ট ও ফুসফুসে ইনফেকশন। 12 ঘন্টা থাকবেন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে, জানালেন চিকিৎসক। রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। এ ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়।